প্রচন্ড শীতের এই জুবুথুবু সময়ে একটা আগুনে ম্যাচের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশায় বাড়াবাড়ি ছিল না কোনো, কেননা মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এইবারের বিপিএল এ অংশগ্রহণকারী 7টা দলের মধ্যে শিরোপা-জয়ে সবচেয়ে ফেভারিট বলতে পারেন এই দুইটা দলকে। এবং নিজেদের প্রথম 2 ম্যাচ রংপুর জিতেছিল, নিজেদের প্রথম একটা ম্যাচ যে খেলেছিল সেখানে বরিশাল জিতেছিল। ফলে এই ম্যাচটা তুমুল উত্তেজনা ছড়াবে ওই রকমটাই ভাবা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিপিএল এর এখন পর্যন্ত সবচেয়ে প্রাণহীন, সবচেয়ে নিষ্প্রাণ, সবচেয়ে মেয়ের ম্যাচে আসলে এটা হয়ে থাকলো। এবং তাতে বিজয়ী দলের নাম রংপুর রাইডার্স। রংপুর এই ম্যাচে প্রতিপক্ষ ফরচুন বরিশালকে মাত্র 124 রানে অল আউট করে দিয়ে সেই ম্যাচ তারা জিতে নিল 8 উইকেটে, তাও 5 ওভার হাতে রেখে। এই যে এরকম একটা এক পেশে জয়, সেই জয়ে আসলে রংপুর রাইডার্সের টার্নিং পয়েন্ট কোনটা? দেখুন, ফরচুন বরিশাল যখন 124 রান করেছে, তারপরে এই ম্যাচ জয়ের সম্ভাবনা থেকে তাদেরকে খারিজ করে দেওয়া যায়। একদম আমি শেষের কথা শুরুতেই বলে ফেললাম। 124 রান করে জয়ের হিসাব নিকাশ তারা আসলে কিভাবে করবে? যেই উইকেটে ম্যাচ শেষে ক্যাপ্টেন, ফরচুন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল বলছিলেন যে 160-170 রান হলে ম্যাচটা অন্যরকম হতে পারত। আমার কাছে মনে হয়েছে যে না, আরো বেশি রান তাদের করতে হতো। 180 প্লাস, চাই কি 200 এর কাছাকাছি রান করতে হতো। এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, যেমন দিনের আজকে তো সারাটা দিনই তো মেঘলা ছিল, শিশির ছিল, শীতের ওই যে কুয়াশাটা ছিল। প্রথম ম্যাচটাতে আমরা দেখেছি যে ঢাকা ক্যাপিটালসের 174 রান দুর্বার রাজশাহী পেরিয়ে গিয়েছে এবং ম্যাচ যত গড়িয়েছে, সেকেন্ড ইনিংস স্পেশালি বোলারদের জন্য বল গ্রিপ করা কঠিন হয়ে গিয়েছে। ডিউ ফ্যাক্টরটা এখানে কাজে এসেছে। ফলে এই ম্যাচটা যখন সন্ধ্যার পরে সেকেন্ড ইনিংসটা রাতে গড়াবে, সো সেকেন্ড ইনিংসে বোলিংটা তো আরো কঠিন হবে। সো আপনি এখানটাতে যেটা পার স্কোর, সেখান থেকেও আপনার 20 রান করতে হবে এই কন্ডিশন, ডিউ ফ্যাক্টর, এইসব জিনিসের কথা মাথায় রেখে। সো পার স্কোর থেকে কোথায় 20 রান বেশি করবে ফরচুন বরিশাল তা না, পার স্কোর থেকে আমার মনে হয় অন্তত পক্ষে 50টা রান তারা কম করেছে। তো জিতবে কিভাবে? 124 রান করে কি জেতা যায় নাকি? যদিও তাদের এই ইনিংসের শুরুতে, হ্যাঁ, এখন এখানটাতে আপনি কি বলা চলে যে টার্নিং পয়েন্টের এখানটাতে টস একটার কথা বলতে পারেন, যে টসে যেহেতু ওই রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান জিতেছেন, টসে জিতে আগে বরিশালকে ব্যাটিং এ পাঠিয়েছেন। ফলে এইটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি সেটা মানতাম বা আমি সেটা হয়তো বা বলতামও টার্নিং পয়েন্ট হিসেবে, কিন্তু এখন সেটা বলবো না। কেন বলবো না? 124 রান করার পর টসকে এইখানটাতে টার্নিং পয়েন্ট বলার কোনো সুযোগ নাই। না হয় টসে হেরে বরিশাল আগে ব্যাটিংই করেছে, তাই বলে মাত্র 124 রান করবে। এইখানটাতে কি টসটা এত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে হয়ে যাবে? সেটা আসলে হচ্ছে না। ফলে আমার কাছে এটা টার্নিং পয়েন্ট না। বরিশাল আসলে ব্যাটিং এ ব্যর্থ হয়েছে। এখন বরিশাল কিন্তু প্রথম ম্যাচেও ব্যাটিং এ ব্যর্থ হয়েছিল। তারা দুর্বার রাজশাহীর 197 রান চেস করতে নেমে শুরুতে কিন্তু তাদের খুবই এলোমেলো অবস্থা হয়ে গেছিল। 61 রানে 5 উইকেট তাদের চলে গিয়েছিল। সেইখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফরা, মাঝখানে আবার একটা শাহিন আফ্রিদির একটা ক্যামিও রয়েছে, তারা মিলে দলকে জিতিয়েছেন। কিন্তু এই ম্যাচে কিন্তু সেটা হয়নি। এই ম্যাচে হ্যাঁ, একটা ভালো স্টার্ট এনে দিয়েছিলেন তামিম, স্পেশালি শান্তও ছিলেন। প্রথম 3 ওভারে তাদের কোনো উইকেট যায়নি, কিন্তু পাওয়ার প্লের শেষ 3 ওভারে প্রতি ওভারেই একটা করে উইকেট গিয়েছে। শান্ত আউট হয়েছেন, তাওহিদ হৃদয় আউট হয়েছেন, এবং তামিম ইকবাল স্পেশালি যখন 5টা 4 এবং একটা ছক্কাতে তিনি 18 বলে 28 করেছিলেন, তাকে খুব ভালো মনে হচ্ছিল। নাহিদ রানা বলটাতে তিনি যাকে পাওয়ার প্লে লাস্ট ওভারে আউট হয়ে গেলেন, সেটা বরিশালের জন্য একটা সেটব্যাক ছিল। এখন টি20 ম্যাচে এটা হবেই। আপনি যখন খেলছেন, আপনার এখানে 120টা মাত্র বল, ব্যাটসম্যান, আপনার এত বরিশালের লাইন আপের কথা চিন্তা করলে তো তাদের খুব দুশ্চিন্তায় পড়ার কি কোনো কারণ ছিল না। এবং যখন মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্সের পার্টনারশিপটা ওই জায়গা থেকে তাদেরকে এক ধরনের রিকভারি এনে দেয়, তখন মনে হয়েছিল যে না, অন্ততপক্ষে ওই যে 180-90 এর কক্ষপথে তো তারা রয়েছে। 10 ওভার শেষে 3 উইকেটে তারা ওই 3 উইকেট হারে 74 রানে তারা পৌঁছে গিয়েছিল। ফলে শেষ 10 ওভারে আপনার ওই উইকেট, এরকম প্লাসিড উইকেটের সুবিধা কাজে লাগিয়ে কি আর অন্তত 100-150 রান তারা যোগ করবে, 100-150 না, 100-110 রান, 20 রান কি তারা যোগ করবে না? সেটা পারেনি। কেন? ওই যে তারা পাওয়ার প্লে লাস্ট 3 ওভারে পরপর 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। এইখানেও 11-12 নম্বর ওভারে পরপর 3টা উইকেট তারা হারিয়ে ফেলে। খুশদিল শাহ প্রথমে আউট করলেন, মুশফিককে এলবিডব্লিউ করলেন, তারপরে ইফতেখার গিয়ে পরের ওভারটাতে হচ্ছে গিয়ে কাইল মায়ার্সকেও তিনি আউট করলেন, আর হচ্ছে গিয়ে গত ম্যাচের যিনি ওই যে ফাহিম আশরাফ, যিনি ঝোড়ো ব্যাটিং করেছিলেন, তাকেও তিনি আউট করেছেন। ফলে এই যে আগে পরপর 3 উইকেট পড়ে যায়, এখানে পরপর 3 উইকেট পড়ে যায়, এই দুইটা জায়গায় বরিশাল হোঁচট খেয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন না, তারপরে তো মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, তারপরে তো মোহাম্মদ নবী ছিলেন, তারপরে তো গত ম্যাচে ক্যামিও খেলা শাহিন আফ্রিদি ছিলেন, কিন্তু তারাও
এই জায়গাটা থেকে আর খুব একটা হাল ধরতে পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা স্পেশালি হচ্ছে গিয়ে ক্রুশাল, তিনিও হচ্ছে গিয়ে যে নাইট রানার বলটাতে তিনিও বোল্ড হয়ে গেছেন, প্লেন হয়ে গেছেন, ফলে ওইখানটাতে গিয়েও কিন্তু তাদের আর বড় স্কোর হয়নি। মোহাম্মদ নবী একটু চেষ্টা করেছিলেন, কিন্তু সেইটা গিয়েও আসলে 124 পর্যন্ত যেতে পারে। এখন আমি বলছি যে 124 করার পর জয়ের কোনো সুযোগই আসলে নেই। 124 রান ডিফেন্ড করতে নেমে ওইখানটাতে বরিশাল তাদের 11-এ যে চেঞ্জটা এনেছে, রিপন মন্ডলের জায়গায় ইকবাল হাসান, যিনি হচ্ছে গিয়ে ইমন, এই ম্যাচে ওই আন্ডার 19-এর প্লেয়ার যাকে একাদশে নেওয়া হয়েছে, তিনি তার প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে দেন। আন্ডার 19-এর ক্যাপ্টেন যে আজিজুল হাকিম তামিম, তাকে আউট করেন, তিনি ম্যাচে খেলতে নামছিলেন, এবং হচ্ছে গিয়ে ওইখানটাতে তৌফিক খান তুষারকেও আউট করেছেন। কিন্তু ওই ঝামেলাটা সামলে, শুরুর ওই যে ঝক্কিটা সামলে কিন্তু ঠিকই আর কোনো উইকেট রংপুর রাইডার্স পড়তে দেয়নি। সাইফ হাসান এবং অ্যালেক্স হেলসের পার্টনারশিপ তাদেরকে 15 ওভারের মধ্যেই জিতিয়ে দেয়। চান্স দিয়েছিলেন তারা ওইখানটাতে, রান আউট চান্স দিয়েছিলেন, ক্যাচের চান্স দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগগুলো ফরচুন বরিশাল গ্র্যাব করতে পারেনি। ইনফ্যাক্ট আমি মনে করি সুযোগগুলো যদি গ্র্যাব করতো তাহলে তারা জিততো না। 124 রান ডিফেন্ড করে আসলে জেতা যায় না। অ্যালেক্স হেলস 49 রানে নট আউট ছিলেন, আর ওখানে হচ্ছে 60 রানে নট আউট ছিলেন হচ্ছে সাইফ হাসান। দুইজন আসলে খুব ভালো ব্যাটিং করেছেন। তাহলে এই যে ম্যাচটা হলো, সেই ম্যাচে তো আমি একটা একটা করে অনেকগুলো জিনিসই হচ্ছে বাতিল করে দিলাম টার্নিং পয়েন্টের হিসাব থেকে। শেষ পর্যন্ত মানে টসটাকেও বাতিল করে দিলাম হচ্ছে গিয়ে এই যে রংপুর রাইডার্সের ব্যাটিং ইনিংসের এই অংশটা বা ফরচুন বরিশালের বোলিং ইনিংসের অংশটা টার্নিং পয়েন্ট তাহলে আসলে কোনটাকে বলবেন? আমার কাছে মনে হয় দুইটা জায়গা। একটা হচ্ছে পাওয়ার প্লের ওই যে শেষ 3 ওভারে শান্ত, তাহিদ হৃদয়, তামিম গোল, স্পেশালি তামিমের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও তারা তো রিকভারিটা করে ফেলেছিল। এরপরে যে আবার 11-12 নম্বর ওভারে গিয়ে তারা 3টা উইকেট হারিয়ে ফেললো, 2 সেট ব্যাটসম্যান মুশফিক, কাইল মায়ার্সের সঙ্গে ফাইম আশরাফের উইকেটটা তারা যে হারিয়ে ফেললো, ওইটা আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত গিয়ে ফরচুন বরিশালকে মানে আর খুব বেশি দূরে এগোতে দেয়নি। পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটের কথাও বলা যায়, কিন্তু আমি মনে করি যে হচ্ছে কি যে এই যে 11-12 নম্বর ওভারে 3টা উইকেট পড়লো, সেইখানটাতেই ফরচুন বরিশালের স্কোরটা আর কম্পিট করার মতো জায়গাতেই যেতে পারেনি। মাত্র 124 রানে অল আউট হওয়ার পর তারা ম্যাচটা হেরে গিয়েছে সহজেই রংপুর রাইডার্সের কাছে। ফলে টুর্নামেন্টের প্রথম ক্ল্যাশ অফ দ্য টাইটান্স, আমরা যদি এইভাবে বলি যে বিগ ম্যাচটাতে খুবই মেরমেরে একটা ম্যাচ হলো, মোটেই এখানে উত্তেজনা ছড়ালো না, কিন্তু রংপুর রাইডার্সের তাতে মাইন্ড করার কিছু নেই। টুর্নামেন্টের 3 ম্যাচের মধ্যে 3টাতেই জিতে দুর্দান্ত একটা শুরু এখানটাতে করলো। আর ফরচুন বরিশাল টুর্নামেন্টের সেরা স্কোয়াড নিয়ে প্রথম ম্যাচটাতে হোঁচট খাওয়ার থেকে বেঁচে গিয়ে জিতে যাওয়ার পরও সেকেন্ড ম্যাচে তারা হোঁচট খেয়ে গেল। এরপরে তাদেরকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সামনে দাঁড়াতেই হচ্ছে। আপনার কি মনে হয় যে আমি যেটাকে টার্নিং পয়েন্ট বললাম, সেটাকে আপনিও কি টার্নিং পয়েন্ট বলবেন, নাকি অন্য কোনো কিছুকে আপনার কাছে মনে হচ্ছে এই ম্যাচের রেজাল্ট তৈরির ক্ষেত্রে সবচেয়ে ডিসাইডিং ফ্যাক্টরটা অন্য কোনো কিছু? জানাতে পারেন।